চলো স্টার্ট করা যাক। তো আমি 1 নম্বর কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। 1 নম্বর কোশ্চেনে আমাদের বলেছে যে এবিসি নাম্বার 3টে এপিতে আছে, তারপরে এরা তিনজন কিসে থাকবে? এ প্লাস 1/বিসি, বি প্লাস 1/এসি, সি প্লাস 1/এবি। তো আমি আগে বলে দিই যে ধরে নে, এই যে এক্সাম্পল দিয়ে বলছি একটা জিনিস, যে সাপোজ একটা এপি নিচ্ছি 2, 5, 8, 13, 13 না 11, ঠিক আছে? এটা এপি তৈরি হলো, দেখ কমন ডিফারেন্সটা 3 করে। আর আরেকটা এপি নিচ্ছি 3, 7, তারপরে 11, 4 হচ্ছে 15, এক্সেট্রা, ঠিক আছে? হলো, দুটো এপি নাও, এটা ফার্স্ট এপি, এপি 1, আর এটা এপি 2। আমি যদি দুটো এপির রেসপেক্টিভ টার্ম গুলোকে যোগ করি, রেসপেক্টিভ টার্ম মানে হচ্ছে ফার্স্ট টার্মের সাথে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্মের সাথে সেকেন্ড টার্ম, তাহলে দেখ কি হয়। ফার্স্ট টার্মের সাথে ফার্স্ট টার্ম যদি যোগ করি তাহলে আসলো 5, সেকেন্ডের সাথে সেকেন্ড যোগ করলে আসলো 12, এখানে আসলো হচ্ছে 19, তারপরে আসলো 26, কি হলো বুঝতে পারলি? আর একটা নতুন এপি তৈরি হয়ে গেল। তার মানে দুটো এপিকে, সেই এপির কমন ডিফারেন্স সেম থাকুক বা আলাদা থাকুক যায় আসে না, ঠিক আছে? দুটো এপিকে যদি যোগ করা হয়, তাদের যে যোগফলটা হয়, আর দুটো এপিকে যোগ বলতে রেসপেক্টিভ টার্ম গুলোকে, টার্ম 1 এর সাথে টার্ম 1, টার্ম 2 এর সাথে টার্ম 2, এভাবে যদি যোগ করে দিই, তাহলে যে নতুন এপি তৈরি হয়, সেই এপিটা, সরি, নতুন যে সিরিজটা তৈরি হয়, সেই সিরিজটা একটা এপি সিরিজ হয়, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়, ঠিক আছে কৃষ্ণ? হ্যাঁ, একদম ঠিক, ঠিক আছে। আর দুটোর সাম মিলে এটা কমন ডিফারেন্স। দেখ দুটোর কিন্তু কমন ডিফারেন্স গুলো আলাদা ছিল। মানে ফার্স্ট সিরিজের কমন ডিফারেন্স ছিল হচ্ছে 3, আর সেকেন্ডেরটা 4, ঠিক আছে? আমি দুটো আলাদা এপির আলাদা কমন ডিফারেন্স বিশিষ্ট এপির সামেশনকে দেখিয়েছি যার জন্য। এখন আমাদের এখানে বলেছে এবিসি এপিতে আছে, ঠিক আছে? আর আমাদের দেওয়া হয়েছে এ প্লাস, কাকে নিয়ে আলোচনা করতে বলেছে? এ প্লাস 1/বিসি, বি প্লাস 1/সিএ, আর সি প্লাস 1/এবি, এটাকে নিয়ে ডিসকাশন করতে বলছে, এটা কিসে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে এবিসির সাথে এখানে 1/বিসি, 1/সি আর 1/এবি কে যোগ করা হয়েছে। আমরা চেষ্টা করব শুরুতে এটা দেখানোর বা এটা বের করার যে 1/বিসি, 1/সি আর 1/এবি এরা কিসে থাকবে, ঠিক আছে? যদি এটাও এপিতে থাকে, এটা আগে থেকে বলা কঠিন, ঠিক আছে, এটা জাস্ট একটা প্রসিডিওর। যদি এটাও এপিতে থাকে, তাহলে দুটো এপির সমষ্টি আরেকটা এপিতে থাকবে, কথাটা ক্লিয়ার? তো আমি জাস্ট এটা চেক করবো যে এটা এপিতে আছে কি না। এখন যেহেতু আমাকে একটাই জিনিস দেওয়া আছে যে এবিসি এপিতে আছে, তো এবিসি যেহেতু এপিতে বলা আছে, তার মানে বি মাইনাস এ এটা ইকুয়ালস টু সি মাইনাস বি হবে এপির সংজ্ঞা অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি উভয় পক্ষকে, আমার যেহেতু 1/বিসি, 1/সিএ, 1/এবি লাগবে, কিভাবে 1/সিএ, 1/এবি এগুলো সব আনতে পারবো বলতো? এই লাইনের থেকে এই লাইনকেই ধর কনভার্ট করতে হবে 1/বিসি, 1/সিএ, 1/এবি তে। তাহলে এবিসি দিয়ে ভাগ করে দিব, একদম ঠিক। তাহলে এবিসি দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে এবিসি দিয়ে ভাগ করলে, বি কে এবিসি দিয়ে ভাগ করলে ঠিকই বলতো 1/সিএ বা 1/এসি, এটা হয়ে যাবে 1/বিসি, এটা হবে 1/এবি, এটা হবে 1/সিএ। তাহলে দেখ কি পেলাম, যে 1/সিএ মাইনাস 1/বিসি এটা ইকুয়াল টু 1/এবি মাইনাস 1/সিএ। তার মানে 1/বিসি কমা 1/, দেখ দুবার অকার করে কে করেছে? 1/সিএ, 1/সিএ মাঝখানে থাকবে, আর 1/এবি, এরা তিনজন এপিতে আছে। তাহলে দেখ আমাদের প্রুফ হয়ে গেল কি, যে এপি প্লাস এপি ইকুয়ালস টু এপি। বোঝা গেছে? আমাদের অন্য কোনো খাটাখাটনি করতে হলো না, বুঝতে পারছি? আমরা 2 নম্বর কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 3n স্কয়ার প্লাস 5n এর অঙ্কটা। তো 2 নম্বর অঙ্কে বলেছে যে সাম অফ অ্যান এপি ইজ, এটা এখানে বেসিক কথা হচ্ছে যে ফার্স্ট n টার্মস এর সাম হচ্ছে এটা 3n স্কয়ার প্লাস 5n, আমাদের কাছে কমন ডিফারেন্স চাওয়া হচ্ছে। তো ফার্স্ট n টার্মস এর সাম মানে এসএন দেওয়া আছে কত? 3n স্কয়ার প্লাস 5n, 3n স্কয়ার প্লাস 5n।
আমাদের কাছে চাওয়া হয়েছে কি কমন ডিফারেন্স। আমরা কি করব, আমরা এস এন মাইনাস ওয়ান ফার্স্ট অফ অল বের করবো। এস এন মাইনাস ওয়ান কত হয়ে যাবে, বা আরেকটা কাজও করা যায়, এস ওয়ান এস টু বের করা যায়। এস ওয়ান কত হবে, এস ওয়ান হয়ে যাবে হচ্ছে 8 হয়ে যাবে, 3 + 5 8। আর এস টু কত হবে, হ্যাঁ 22, একদম ঠিক, 2 বসালে হচ্ছে 22 হচ্ছে, ঠিক আছে। 4 3 4 12, 12 আর 20-তে 12 আর 10-এ 22, ঠিকই আছে। আমরা এস টু মাইনাস এস ওয়ান করলে জানি কি পাই, টি ওয়ান না টি টু, এস ওয়ান আর টি ওয়ান একই জিনিস, তাহলে এস টু থেকে এস ওয়ান বিয়োগ করলে পরে থাকলো টি টু, তাই না, টি টু পাই। তাহলে টি টু ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, এই দুটার বিয়োগ ফল মানে কত হয় 14। তাহলে টি টু এর ভ্যালু হচ্ছে 14, টি ওয়ান অর্থাৎ এস ওয়ান সেটা হচ্ছে 8, তার মানে ডিফারেন্স কি হয়ে গেল, টি টু মাইনাস টি ওয়ান, দ্যাট ইজ 14 - 8 = 6। তাহলে আমাদের কাছে যে ডিফারেন্সটা চাওয়া হয়েছিল, ডিফারেন্সটা হয়ে যাচ্ছে T2 - T1, that is 6. Question number 3. তাহলে 1 আর 2 বোঝা গেছে। Question number 3 তে যাচ্ছি। The sum of 3 numbers in GP is 38. Their product is 1728. নাম্বারগুলো কি কি? তিনটা নাম্বার যেগুলো জিপি তে আছে। তো এরকম তিনটা নাম্বার আমরা কি নিব? A/R, A and AR। এদের সাম বলেছে 38 আর প্রোডাক্ট বলেছে হচ্ছে 1728। তাহলে ফার্স্টে প্রোডাক্ট দিয়ে স্টার্ট করি। প্রোডাক্ট মানে হচ্ছে এই তিনটার মাল্টিপ্লিকেশন। সো এই তিনজনকে গুণ করে দেখ কি পাওয়া যাচ্ছে, এ কিউব, কারণ আর গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এ কিউব ইকুয়াল টু 1728। তাহলে এ ইকুয়ালস টু কত হবে, কিউব রুট ওভার 1728। কিউব রুট 1728 আমরা কি করে বের করব, উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে। তো 1728 মানে কত দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে। তো 4 দিয়ে, কারণ লাস্টে 28 আছে, 28 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। তাহলে 1728 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 4 16, এদিকে হবে 3 4 12, 4 2 8। দেখ আবার এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ লাস্টে 32 আছে, 32 4 দিয়ে ভাগ যায়। 4 কে 4, 4টা 32, ঠিক আছে। ভুল লিখলাম না, হ্যাঁ 108, সরি 108। আচ্ছা লাস্টে আছে 08, 4 দিয়ে ভাগ যায়, তাহলে এটাও 4 দিয়ে ভাগ যাবে। 4 2 8 আর 4 7 28, চলে আসলো 27, আমার হয়ে গেছে, ঠিক আছে। কারণ a ইকুয়ালস টু কিউব রুট ওভার 4 × 4 × 4 × 27 এরকম পাওয়া যাচ্ছে। তার মানে a ইকুয়ালস টু হয়ে যাবে, তিনটা 4 এর জন্য একটা 4 বের হবে, আর 27 এর কিউব রুট পসিবল কত হয় 3, তাহলে a এর ভ্যালু হয়ে গেল 12। তাহলে a ইকুয়ালস টু 12 হয়ে গেল। তাহলে মাঝখানের সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 12। তার সংখ্যাগুলো কি কি, 12/R, 12 and 12R। কোশ্চেনে আরেকটা জিনিস বলা আছে কি, যে তিনটা সমষ্টি, তিনটা যোগফল বলা আছে, কত বলা আছে 38 বলা আছে। আমরা এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ পাবো, সেই দ্বিঘাত সমীকরণকে সলভ করবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণটা কি পাবো, এখানে 38 থেকে 12 বাদ গেলে পরে কত থাকে, 38 - 12 হলে 626, তাই তো। তাহলে 12 আবার কমন যায়, R + 1/R, এটা ইকুয়ালস টু 26। তাহলে এখানে একটু ক্যান্সেল আউটও করা যায়। তো 6 2 12, এখানে হয়ে যাচ্ছে R² + 1 ডিভাইডেড বাই R, এটা ইকুয়ালস টু 13। তাহলে 6R² + 6, এটা ইকুয়ালস টু 13R। Therefore 6R² - 13R + 6, এটা ইকুয়ালস টু 0। একদম ক্লিয়ার হয়েছে আশা করি, ঠিক আছে। তাহলে এখন এটাকে মিডল টার্ম করতে হবে। 6 6 36, কি করে আনি, 13, 4 9 36, তাহলে 4 আর 9, তাহলে 6R² - 9R - 4R + 6, এটা ইকুয়ালস টু 0। এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে 3R, পরে থেকে R 2R - 3, এখান থেকে 2 কমন যায়, পরে থেকে হচ্ছে 2R - 3। তার মানে 2R - 3 × 3R - 2, এটা 0। therefore R এর ভ্যালু আইদার 3/2 or 2/3। তাহলে R এর দুটো পসিবিলিটি আছে, একটা R হচ্ছে 3/2 হতে পারে অথবা 2/3 হতে পারে। যদি if R equals to 3/2, then we get, সংখ্যাগুলো তাহলে কি হবে, 12/3/2, 12 × 3/2, দ্যাট ইজ, সংখ্যাগুলো হচ্ছে 3 4 12, 8 12, এবং এখানে কাটাকাটি যাচ্ছে, 6 3 318, 8 12 18,
8 12 18 এটা এপিতে থাকবে, 8 12 18 বা 18 12 8 দুটোর মধ্যে কোনো একটা অপশনে আছে, হ্যাঁ এ নাম্বার অপশনে আছে এটা। আরেকটা পসিবিলিটি ছিল r ইকুয়ালস টু 2/3 এর জন্য, তো r ইকুয়ালস টু 2/3 হলে পরে ঠিক এর উল্টাটা পাবো। তাহলে আমরা যে সিকোয়েন্সটা পাবো সেটা হচ্ছে 18 12 8, ঠিক আছে? কথাটা ক্লিয়ার? r ইকুয়ালস টু 2/3 হলে ঠিক এর উল্টা সিকোয়েন্সটা পাবো, দ্যাট ইজ 18 12 8, অর্থাৎ এরাই হচ্ছে সেই রিকোয়ার্ড জিপি। নেক্সট 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক আমরা করবো এখন। 4-এ কি বলা আছে দেখি। 4-এ বলা আছে যে বি আর সি বলে দুটো নাম্বার আছে যাদের এম হচ্ছে এ, অর্থাৎ এ ইকুয়ালস টু বি প্লাস সি বাই 2, এম এর ফর্মুলা। আর বলেছে যে বি আর সির মাঝখানে দুটো জিওমেট্রিক মিন, এরা হচ্ছে জি1 আর জি2, মানে ওরা সিকোয়েন্সিয়ালি এভাবে আছে, বি দেন জি1 দেন জি2 দেন সি। এটা হচ্ছে জিপি ফর্ম করছে। জিওমেট্রিক মিন মানে এরা, এদের চারজনকে দিয়ে একটা জিপি বানানো যাবে, জিওমেট্রিক প্রোগ্রেশন বানানো যাবে। তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশন মানে কি? জিওমেট্রিক প্রোগ্রেশন মানে হচ্ছে রেশিও গুলো ইকুয়াল হবে। রেশিও গুলো কত হবে? সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম ইকুয়ালস টু থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম ইকুয়ালস টু ফোর্থ টার্ম ডিভাইডেড বাই থার্ড টার্ম। তাহলে জি1 বাই বি এটা ইকুয়ালস টু জি2 বাই জি1 ইকুয়ালস টু সি বাই জি2 হলো। আমরা এই ফার্স্টেরটা লাস্টেরটাকে যদি নিই, মানে জি1 বাই বি এটা ইকুয়ালস টু সি বাই জি2 যদি নিই, তাহলে আমরা পাবো জি1 জি2 এটা ইকুয়ালস টু বি ইন্টু সি, ঠিক? এবং আমরা এই যে ফার্স্ট দুটো যে রেশিও আছে, অর্থাৎ জি1 বাই বি এটা ইকুয়ালস টু জি2 বাই জি1, তো আমরা এই রিলেশন, এটাকে 1 নম্বর রিলেশন, এটাকে এইভাবে লিখি, জি2 বাই জি1 এটা ইকুয়ালস টু জি1 বাই বি, এভাবে লিখি। এটা হচ্ছে 2 নম্বর রিলেশন, ঠিক আছে? আমি এই যে ফার্স্টেরটা সেকেন্ডেরটাকে নিয়ে 2 নম্বর রিলেশনটা বানালাম, আর ফার্স্টেরটা থার্ডেরটাকে নিয়ে 1 নম্বর রিলেশনটা বানিয়েছিলাম। তাহলে এইভাবে আমরা দুটো রিলেশন পাচ্ছি। এতদূর ক্লিয়ার? এখন যদি এই দুটো রিলেশনকে মাল্টিপ্লাই করে দিই, দেখ এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কি হচ্ছে? যদি জি1 জি2 ইন্টু জি1 জি2 ইন্টু, আচ্ছা এটাকে মাল্টিপ্লাই করবো না, এটা মাল্টিপ্লাই করলে ঝামেলা হবে, জি2 থেকে যাবে। আমরা একটা কাজ করি, এটাকে 2 নম্বর নাম দেবো না, আমরা 2 নম্বর নাম দিচ্ছি রেসিপ্রোকালটাকে, জি1 বাই জি2 এটা ইকুয়ালস টু বি বাই জি1 করছি। হ্যাঁ, এটাকে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? এখন আমরা যদি 1 ইন্টু 2 করে দিই, তাহলে দেখ জি2 আর থাকবে না। 1 ইন্টু 2 করলে জি2 আর থাকছে না, মানে এই পাশে গুণ হবে বিসি ইন্টু বি বাই জি1, জি2 গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তোরা পাচ্ছিস জি1 ইন্টু জি1 দ্যাট ইজ জি1 স্কোয়ার। আবার এ পাশে নিচে আরেকটা জি1 আছে, তাহলে জি1 কিউব ইকুয়াল টু আমরা পাচ্ছি বি স্কোয়ার সি। জি1 কিউব ইকুয়াল টু পাওয়া গেছে বি স্কোয়ার সি। জি1 কিউব যদি বি স্কোয়ার সি হয়, জি1 তাহলে কত হবে? সিম্পলি বি স্কোয়ার সি টু দি পাওয়ার 1/3, বি স্কোয়ার সি টু দি পাওয়ার 1/3, এটা জি1 এর ভ্যালু হয়ে যাবে। যদি জি1 এর ভ্যালু এটা হয়, তাহলে আমরা কমন রেশিওটা পেতে পারি, এই যে কমন রেশিও জি1 বাই বি। দেয়ারফর কমন রেশিও কত হয়ে যাচ্ছে? জি1 বাই বি হয়ে যাচ্ছে। জি1 বাই বি মানে হচ্ছে বি স্কোয়ার সি টু দি পাওয়ার 1/3 বাই বি। দেখ তো ক্যান্সেল আউট করে কত হচ্ছে এটা? বি স্কোয়ার সি টু দি পাওয়ার 1/3 বাই বি, কমন রেশিও কত পাওয়া যাচ্ছে ক্যান্সেল করলে? কত হচ্ছে? ওপরে সি থাকবে টু দি পাওয়ার 1/3, সি বাই বি টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? সবার আসছে তাই? আচ্ছা, সি বাই বি টু দি পাওয়ার 1/3 হচ্ছে কমন রেশিও। তাহলে কমন রেশিও যখন আমরা পেয়ে গেছি, তার মানে জি1 আর জি2 মানই পেয়ে গেছি বেসিক্যালি, ঠিক আছে? জি1 কত হবে? দেয়ারফর আমরা লিখতে পারি জি1 ইকুয়ালস টু, কত লিখবো জি1 কে? জি1 মানে হয়ে যাবে, আগে কত ছিল? বি, মানে আগের টার্মটা ছিল বি, বি ইন্টু কমন রেশিও, বি ইন্টু কমন রেশিও বেরিয়েছে সি বাই বি টু দি পাওয়ার 1/3, দ্যাট ইজ, আচ্ছা জি1 এর ভ্যালু তো আমরা লিখেছিলাম, সরি জি1 তো আমরা পেয়ে গেছিলাম, আমাদের শুধু জি2 টা দিয়ে কোথায়? জি1 হচ্ছে বি স্কোয়ার সি
টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে জি1। আর জি টু আমরা পাবো হচ্ছে জি1 এর যে ভ্যালুটা আসছে বি স্কোয়ার সি টু দি পাওয়ার 1/3, তার সাথে কমন রেশিও মাল্টিপ্লাই, তাহলে সি বাই বি টু দি পাওয়ার 1/3 কে মাল্টিপ্লাই করা হবে। এখানে দেখ কত আসছে, দেখ সি স্কোয়ার আর বি, মানে বি ইন্টু সি স্কোয়ার টু দি পাওয়ার 1/3। জি2 এবং জি1 দুজনেরই ভ্যালু পাওয়া গেল। আমাদের কোশ্চেনে কিছু একটা চাওয়া হয়েছে, কি চাওয়া হয়েছে, জি1 কিউব প্লাস জি2 কিউব ইকুয়াল টু কত, দেয়ারফর জি1 কিউব প্লাস জি2 কিউব এটা ইকুয়ালস টু কত হচ্ছে, জি1 এর জায়গায় জি1 এর ভ্যালুটা বসিয়ে দিই, সি বাই বি টু দি পাওয়ার 1/3 তার আবার কিউব, মানে শুধু সি বাই বি, জি1 সরি এটা হচ্ছে কি ছিল, বি স্কোয়ার সি হবে, আর এটা হচ্ছে বি সি স্কোয়ার হবে। ইয়েস, কিছু কমন যায়, কত করে দেখে বি প্লাস সি, বি প্লাস সির কোনো ভ্যালু জানা আছে, 2a, তাহলে এটা হয়ে গেল 2abc সিন্স b plus c equals to 2, হয়ে গেল, এটাই आंसर। ঠিক আছে, তো 5 নম্বর প্রবলেম, কোশ্চেন নম্বর 5 করি। ঠিক আছে, কোশ্চেন নম্বর 5 কি বলেছে দেখ, সাম অফ ফার্স্ট 12 টার্মস অফ দ্য সিরিজ, একটা সিরিজ দেওয়া আছে, সেই সিরিজের প্রথম 12টা টার্ম এর সমষ্টি জিজ্ঞেস করেছে। সিরিজটা কিরকম দেখতে, সিরিজের প্রথমত জেনারেল টার্মটা আমাদের বের করতে হবে, যে সিরিজটা দেখতে পাচ্ছি তার জেনারেল টার্মটা। তো ফার্স্ট যে সিরিজ, মানে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ভালো করে অবজার্ভ কর, ফার্স্ট টার্মটা 1 এ শেষ বা 1 এ শুরু 1 এ শেষ, সেকেন্ড টার্মের যে লব পার্টটা 2 তে শেষ হয়েছে, সেকেন্ড এরটা 2 তে শেষ, থার্ড এরটা 3 তে শেষ হয়েছে লব গুলো, ফোর্থ এরটা তাহলে কিসে শেষ হবে, তার মানে এন এরটা কততে শেষ হবে, এন এ, তার মানে n তম পদ যেটা হবে সেটা লব পার্টে হয়ে যাবে, আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি 1 কিউব প্লাস 2 কিউব করে n কিউব অবধি ডিভাইডেড বাই 135 করে যাচ্ছে না, তাহলে এরও n তম পদ অবধি যাবে, বলতে পারবি 135 এর n তম পদ কত হয়, 135 এই সিরিজটার n তম পদ কি হবে, কত, আর কেউ তো মনে হয় এন স্কোয়ার যদি লিখি তাহলে দ্বিতীয় পদটা 3s বল, 1/n into 2 plus 2 minus 1 মানে 1 n minus 1 2n plus 1 যদি হয় তাহলে n এর জায়গায় 1 বসালে উত্তর কত আসছে, n এর জায়গায় 2 বসালে, তাহলে n এর জায়গায় 1 বসালে 3 আসছে, n এর জায়গায় 2 বসালে 5 আসছে, কিন্তু তোর তো n এর জায়গায় 1 বসালে 1 আসা উচিত, মানে ফার্স্ট পদটা তো 1 আসা উচিত, তাহলে একটু ভুল হয়ে গেল তোরটা, 2n minus 1। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 2n minus 1, বুঝলি, n এর জায়গায় 1 বসা, দেখ 1 পাবি, n এর জায়গায় 2 বসালে 3 পাবি, n এর জায়গায় 3 বসালে, খুব সিম্পলি ভাব, এরা সবাই বিজোড় সংখ্যা, সব বিজোড় সংখ্যার লাইন দিয়ে দাঁড়ায় আছে, আর বিজোড় সংখ্যার সাধারণ টার্ম কি হয়, হয় 2n plus 1 বা 2n minus 1, আর 2n plus 1 এখানে যদি বসাস তাহলে তো প্রথম পদ পাওয়া যাচ্ছে না, তো 2n minus 1 ই হবে অবভিয়াসলি, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে tn, কিন্তু দেখ tn টাকে আমরা ফর্মুলায় ফেলতে পারবো, এই যে উপরের ফর্মুলা আমরা জানি কি হয় অনেকের, n square by 2 into 2n square with n into n plus 1 by 2, n into n plus 1 by 2 square, বলে তো 2 ছিল স্যার, আমি যে 1 3 5 হয়ে গেছে, আরে লগের কথা বলছি, হর এখন এখন আচ্ছা ঠিক আছে, এখন নিচে এটা তো বল বল কি হবে, হ্যাঁ এটা তো n স্কয়ার, এটা n স্কয়ার হবে, তুই মুখস্থ করে বলছিস, ঠিক আছে, এটা n স্কয়ার হবে, ঠিক আছে, কিন্তু কি করে তুই বেসিক্যালি ফর্মুলা অ্যাপ্লাই করবি, ওই সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলাটা, ওটা কি হয়, কি ছিল ইয়ে সমান্তর প্রগতির, হ্যাঁ ওটাই 2a plus n minus 1 into d, তো ওটা অ্যাপ্লাই করে অ্যান্সার আসবে n স্কয়ার, ঠিক আছে, ওটা অ্যাপ্লাই করে অ্যান্সারটা n স্কয়ারই আসবে। ওকে, তাহলে এরপরে এটাকে সিম্পলিফাই করি একটু, দেখ tn ইকুয়ালস টু উপরেও n স্কয়ার নিচেও n স্কয়ার কাটাকাটি যাচ্ছে, এখানে তাহলে n plus 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 হচ্ছে, তার মানে tn ইকুয়ালস টু 1/4 ইনটু n স্কয়ার প্লাস 2n প্লাস 1, এটা হয়ে গেল tn, ঠিক আছে।
ঠিক আছে, টিএন এর উপর যদি আমরা সামেশন অ্যাপ্লাই করি n ইকুয়াল টু 1 থেকে n অবধি, ঠিক আছে, আর তো যদি বুঝতে অসুবিধা হয় তুই একটা কাজ কর, টিএনটাকে টিএন না লিখে টি আর করে দে, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। তাহলে এটা আর স্কোয়ার প্লাস 2r প্লাস 1 হবে। এরপর তুই এই টিআর এর উপর সামেশন লাগা। টিআর মানে কি ছিল? টিআর কে আমরা কি বলতাম? সাধারণ পদ। তাহলে সাধারণ পদ হয়ে গেল এটা। তাহলে 1/4 এর উপর সামেশন অ্যাপ্লাই হবে। হলো? বলতে পারবি আর ইকুয়াল টু 1 টু n টিআর, সামেশন আর ইকুয়াল টু 1 টু n টিআর, এটাকে আমরা শর্টে কি লিখতে পারি গৌরব? সামেশনের কনসেপ্ট লাগবে। সামেশন, সামেশন মানে বুঝিস তো কি? সমষ্টি, যোগ। তুই এখন ভেবে দেখ, আর ইকুয়াল টু 1 থেকে শুরু করে n অবধি টিআর কে যদি লিখি, ওটাকে আরেক কথায় আমরা কি বলতে পারি? এসএন। তাহলে এটা হয়ে যাচ্ছে এসএন, ঠিক আছে? তার মানে এটাই হয়ে যাচ্ছে এসএন, n তম পদ পর্যন্ত সমষ্টি, ঠিক আছে? সামেশন আর ইকুয়াল টু 1 টু n, এটাই হয়ে যাচ্ছে n তম পদ পর্যন্ত সমষ্টি, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু 1/4। সামেশন আর স্কয়ার মানে বুঝিস? প্রথমে দেখ এখানে আর স্কয়ার আছে, সামেশন আর স্কয়ার মানে বুঝিস? আর ইকুয়াল টু 1 থেকে n অবধি সামেশন আর স্কয়ার। প্রিয়াংশু, সামেশন আর স্কয়ার কি হয়? আর ইকুয়াল টু 1 থেকে n অবধি। এটা মিনিং বুঝিস? আর ইকুয়াল টু 1, আর ইকুয়াল টু 1 হলে কত পাবো? 1 স্কয়ার প্লাস আর ইকুয়াল টু 2 হলে এইবার লাস্ট পদ n, তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস n স্কয়ার কি হয় এটা? গুড, n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6 প্লাস 2 সামেশন আর। পবিত্র, সামেশন আর কি হবে? সামেশন আর, সামেশন আর মানে কি? আর এর প্রথম ভ্যালু কত? 1, তাহলে তারপরে কত হবে? 2, তারপরে 3, এবার লাস্ট n। তাহলে আর, সামেশন আর মানে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 করে n অবধি কি হয়? 1 প্লাস 2 প্লাস 3 করে n অবধি সমষ্টি কি হয়? ফর্মুলা ছিল সমান্তর গুণোত্তর প্রকৃতির ফর্মুলা, মনে পড়ে? মনে পড়ে না? এগুলো নোট ডাউন করে নিস। n ইন্টু n প্লাস 1/2, এটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 প্লাস এইটা মজার জিনিস, এটা 12 এর ছেলেরা এটা পড়া উচিত। সামেশন 1 মানে কি হয় বল অনিকেত? সামেশন 1 মানে কি? সামেশন আর ইকুয়াল টু 1 টু n অফ 1, এটার উত্তর কি হয়? n। গুড, এটার উত্তর হয় n। 11 এর কারণ ডাউট আছে? এই সামেশন আর ইকুয়াল টু 1 টু n অফ 1 কেন n হয়? এটা ডাউট আছে? কোনো ডাউট আছে না? কেন ডাউট আছে? চোখ দেখলেই বুঝতে পারছি। তো 1 দেখ, সামেশন আর ইকুয়াল টু 1 টু n মানে কতগুলো পদ? সামেশন মানে তো কতগুলো পদের সমষ্টি। আর ইকুয়াল টু 1 টু n মানে কয়টা পদের সমষ্টি? nটা পদের সমষ্টি। আর এখানে কত দেখতে পাচ্ছি? 1। তার মানে এই 1 তো আর এর উপর নির্ভর করে নেই, মানে প্রত্যেকটা পদের মানই 1 হবে। তার মানে তুই n বার 1 কে যোগ করছিস n, ঠিক আছে? তাহলে এটা কেটে গেল। তাহলে এসএন, এসএন ইকুয়ালস টু আমরা শর্টে পাচ্ছি একটা এক্সপ্রেশন। তাহলে এসএন এর শর্ট এক্সপ্রেশনটা হচ্ছে देयरफॉर এসএন ইকুয়ালস টু হচ্ছে, এসএন ইকুয়ালস টু হচ্ছে 1/4, সামনে এসএন লিখবো না, ঝামেলা করে লাভ নেই। অতএব S12 যেটা আমাদের চাই, অ্যাকচুয়ালি S12 লাগবে আমার, S12 ডাইরেক্টলি বের করছি। 1/4 ইনটু ব্র্যাকেট কি হবে? n এর জায়গায় 12 বসবে, তাহলে 12 হিসাব লাগা, 12 13, এটা কত হচ্ছে? 24 একে 25, 12 ইনটু 13 ইনটু 25 ডিভাইডেড বাই 6 যোগ, এখানে হচ্ছে 12 ইনটু 13 যোগ 12। আচ্ছা, S12 এটা ইকুয়ালস টু ওভারঅল কত কমন যাচ্ছে? 12। ওভারঅল 12 কমন যায়, তাই না? তুই চাইলে এখানে কাটাকাটিও করতে পারিস, অসুবিধা নেই সেটা, কিন্তু ওভারঅল 12 কমিয়ে নি, মানে 12টা কমন নিয়ে নি যাতে আমাদের ভেতরে ক্যালকুলেশনটা একটু ছোট হয়, ঠিক আছে? 12 কমন গেলে কত যায়? কত থাকে? 12/4। এখানে থাকবে হচ্ছে 13 ইন্টু 25, 13 ইন্টু 20 হয় হচ্ছে 260, 13 ইন্টু 20 মানে 260 হয়। আর 13 ইন্টু 5 মানে হয় 60 আরো, 13 ইন্টু 25 মানে 260 যোগ 60, 320 হওয়া উচিত, তাই তো? ভুল বললাম? 13 সরি 65 হয়, 325 হওয়া উচিত, 325, 325/6 প্লাস 12 ইন্টু 13 মানে 156 প্লাস 12, ও 12 তো কমন গেছিল না? হ্যাঁ 12 তো কমন গেছিল, 13 থাকবে এখানে, অর্থাৎ
কোথায় বলতো ও এটা কমন, তার মানে এটা 1 হবে। 13 একে 14, তাহলে 12/4 ইন্টু ব্র্যাকেটে এটা 3 করে দিই, 3 ইন্টু 325 যোগ 84 না, 84/6, তাহলে S12 এটা ইকুয়ালস টু বাই 2 হচ্ছে, উপরে কত যাচ্ছে এখানে 9, এখানে 0, 409, 409/2, 409/2 মানে সি নম্বর অপশন, S12 ইকুয়ালস টু 409/2। বোঝা যাচ্ছে তো অঙ্কগুলো? কোশ্চেন নাম্বার 6 করাতে হবে। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, z ইকুয়ালস টু 1 প্লাস i tan আলফা, z ইকুয়ালস টু 1 প্লাস i tan আলফা। আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, যে পাই লেস দেন আলফা লেস দেন 3π/2, তার মানে আলফা যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে নেই, সেটা আছে কোথায়, সেটা আছে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, ঠিক বললাম তো? থার্ড কোয়াড্রেন্টে তার মানে কি 1 প্লাস i tan আলফা, তো আলফা যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে আমার অসুবিধা নেই, ওভারঅল এই কমপ্লেক্স নাম্বারটা ফার্স্ট কোয়াড্রেন্টে আসে। যুক্তিটা বুঝলি না বুঝলি না? যুক্তিটা হচ্ছে যে আলফা থার্ড কোয়াড্রেন্টে আসে, ভেরি গুড। থার্ড কোয়াড্রেন্ট কার কোয়াড্রেন্ট? tan এর কোয়াড্রেন্ট, তার মানে tan কি হবে? পজিটিভ। আর সামনে কত আছে? দুটাই পজিটিভ, দুটা পজিটিভ মানে এই কমপ্লেক্স নাম্বারটা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে। কথাটা ক্লিয়ার? তাহলে আমার এই কমপ্লেক্স নাম্বারটা উত্তর আসবে ফার্স্ট কোয়াড্রেন্টে, বুঝতে পারছি? তো যে অ্যাঙ্গেলটা আসবে সেই অ্যাঙ্গেলটাকে যেন আমরা শেষে ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়ে আসতে পারি। এখন আমাদের কি চেয়েছে, আর্গুমেন্ট না মডুলাস? ও মডুলাস চেয়েছে, সোজাই মড জেড কত হয়ে যাবে, √1 প্লাস tan স্কয়ার আলফা, তার মানে √of sec স্কয়ার আলফা, √of sec স্কয়ার আলফা। √of sec স্কয়ার আলফা মানে কি হয়, প্লাস sec আলফা বা মাইনাস sec আলফা, দুটার মধ্যে কোনো একটা, কোনটাকে নিব? মাইনাসটাকে নিব। কারণটা কি? রেঞ্জটার জন্য। আমি যদি sec আলফা লিখি, আমরা পজিটিভ ভ্যালু লিখলাম না নেগেটিভ ভ্যালু লিখলাম? sec আলফা যদি লিখি পজিটিভ লেখা হলো না নেগেটিভ লেখা হলো বলতো? না, নেগেটিভ লেখা হলো। কেন নেগেটিভ লেখা হলো? আলফা কোথাকার অ্যাঙ্গেল? থার্ড এর, তার মানে sec আলফা কি হওয়া উচিত? সামনে মাইনাস সাইন নেই, তার মানে এটা না যে এটা নেগেটিভ না, ঠিক আছে? তো এটা মাইনাসে লুকিয়ে আছে, কথাটা ক্লিয়ার? তো sec আলফা ইটসেলফ ইজ নেগেটিভ, এখন কিন্তু মডেল অ্যান্সার তো কখনো নেগেটিভ হতে পারে না, তো আমরা কি করব, পজিটিভ বানানোর জন্য একটা এক্সট্রা মাইনাস দিয়ে দেবো, তার মানে মাইনাস অফ sec আলফা। ক্লিয়ার? তো এইভাবে আমরা ক্যালকুলেশন গুলো করবো, ঠিক আছে? গেল 7। z1 z2 z3 z4 কনজুগেট কমপ্লেক্স নাম্বারস, আমাদেরকে এটার ক্যালকুলেশন করতে বলছে। আর্গুমেন্ট অফ z1 বাই কত বলেছে, z4 প্লাস আর্গুমেন্ট অফ z2 বাই z3। জানিস আর্গুমেন্ট অফ একটা কমপ্লেক্স নাম্বার প্লাস আর্গুমেন্ট অফ আরেকটা কমপ্লেক্স নাম্বার কি হয়, মাল্টিপ্লাই হয়ে যায়, একদম ঠিক, লগারিদমের মতন হয়ে যায় অনেকটা। আর্গুমেন্ট অফ এই দুটোর গুণফল, ঠিক আছে? তার মানে z1 z2 বাই z4 z3। আচ্ছা z1 আর z2 কিরকম কমপ্লেক্স নাম্বার? কনজুগেট। তো দুটো কনজুগেট কমপ্লেক্স নাম্বারকে মাল্টিপ্লাই করছিস, z আর z বার কে মাল্টিপ্লাই করছিস, উত্তর কি হয়? z এবং z বার কে মাল্টিপ্লাই করছিস, মড অফ z স্কয়ার, মড অফ z স্কয়ার, ঠিক আছে? মড অফ z1 z2 দুজনেই কনজুগেট, তাহলে আমি বলতে পারি যে z2 ইকুয়াল টু z1 বার, তার মানে z1 এর সাথে z2 কে মাল্টিপ্লাই করলে, z1 এর সাথে z2 কে মাল্টিপ্লাই করলে উত্তরটা হয়ে যাবে z1 ইন্টু z1 বার, আর এটা সূত্র হয় কার সূত্র, মড z1 স্কয়ার। তার মানে হিসাব মতন উপরেরটা হচ্ছে মড z1 স্কয়ার আর নিচেরটা হচ্ছে মড z3 স্কয়ার, এইভাবে লেখা যেতে পারে, ঠিক আছে? হয় তুই মড z2 স্কয়ার বাই মড, মানে তুই উপরে z1 আর z2 এর মধ্যে যে কোনোটাকে লিখতে পারতিস, অসুবিধা ছিল না, কারণ দুজনের মডুলাস সেম হবে। তাহলে মড z1 স্কয়ার বাই মড z3 স্কয়ার, ক্লিয়ার? বোঝা গেছে দুটো। আচ্ছা নেক্সট কোশ্চেন, যে z1 কমপ্লেক্স নাম্বার বলা আছে, তো মড z1 পজিটিভ সংখ্যা একটা নিশ্চয়ই, তো মড z1 এর স্কয়ারও নিশ্চয়ই একটা পজিটিভ সংখ্যা। হ্যাঁ, ওর ভ্যালু 0 হতে পারে, এটা আমি স্বীকার করছি, ওর ভ্যালু 0 হতে পারে, মড z1 এর ভ্যালু হ্যাঁ 0 হতে পারে। আমাদের কি বলেছে যে z1 z2 আর টু পেয়ারস অফ কনজুগেট নাম্বার, কে z1 যে অরিজিন হবে না এটা বলা নেই, তাই তো? z1 অরিজিন হতে পারে, কোশ্চেনে যেহেতু বলা নেই। তাহলে যাই হোক,
z1 স্কোয়ার বাই z3 স্কোয়ার, আর যাই বল এরা নেগেটিভ কেউ না, তার মানে ওভারঅল ভ্যালুটা তুই পজিটিভ ধরেই চল, ঠিক আছে, ওভারঅল ভ্যালুটা পজিটিভ আছে, ঠিক আছে। কোশ্চেনে যদিও বলা নেই যে কেউ অরিজিন হবে না, এরকম কোনো কথা বলা নেই যদিও বা, বাট স্টিল যেহেতু এরা বলছে ডিফারেন্ট কনজুগেট নাম্বারস, টু পেয়ার্স অফ কনজুগেট নাম্বারস, তার মানে এখানে 0 0 কনজুগেট কত হয়, 0 0ই হয়, তাই না, ওর আলাদা কোনো কনজুগেট বের হয় না। তার মানে এখানে যদি আমাকে প্রবলেমটাকে ইন জেনারেল ভাবতে লাগে, মানে আমরা এটাকে অরিজিন বলে চিন্তা করছি না, ঠিক আছে। তো অরিজিন যদি না হয় তাহলে এরা অন্য যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি হয়, z1 স্কোয়ার কিন্তু একটা পজিটিভ সংখ্যা আসবে, z3 স্কোয়ার এটাও কিন্তু একটা পজিটিভ সংখ্যা আসবে, মড অফ z1 স্কোয়ার আর মড অফ z3 স্কোয়ার দুটোই কিন্তু পজিটিভ সংখ্যা আসবে। আর পজিটিভ সংখ্যা আর্গুমেন্ট জানি কত হয়, পজিটিভ রিয়েল নাম্বার আসবে, ওটাও একটা বড় কথা, কমপ্লেক্স নাম্বারও না, কমপ্লেক্স তো পজিটিভ নেগেটিভ হয় না, বাট পজিটিভ রিয়েল নাম্বার আসছে, পজিটিভ রিয়েল নাম্বারদের আর্গুমেন্ট কত হয়, 0। পজিটিভ রিয়েল নাম্বার গুলো কোথায় থাকে, পজিটিভ রিয়েল নাম্বার গুলো কোথায় থাকে, কোথায় থাকে, রিয়েল নাম্বার, খেয়াল করে দেখ, পজিটিভ রিয়েল নাম্বার গুলো কোথায় থাকে, নেগেটিভ রিয়েল নাম্বার গুলো কোথায় থাকে, অনেকের কমপ্লেক্স নাম্বারের যে আর্গেন প্লেন, যেটা আর্গেন প্লেনের উপর পজিটিভ রিয়েল নাম্বার গুলো কোন জায়গায় থাকে, নেগেটিভ রিয়েল নাম্বার গুলো কোন জায়গায় থাকে বলতো, কোন দাগ, হ্যাঁ অ্যাক্সিসের উপর থাকবে, কোন অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিসের উপর, কথা রাখলে ঠিক, ওয়াই অ্যাক্সিস না, নেগেটিভ অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের উপর যেই থাকবে তার সঙ্গে আই থাকবে, ওয়াই অ্যাক্সিসের উপর যে থাকবে তার সাথে আই থাকবে, কারণ উত্তর তো রিয়েল নাম্বার আসছে, তো রিয়েল নাম্বারস এর মধ্যে তো আই থাকে না, তার মানে কি এই সব সংখ্যাগুলো কি থাকবে, এক্স অ্যাক্সিসের উপর থাকবে, হয় পজিটিভ এক্স অ্যাক্সিস বা নেগেটিভ এক্স অ্যাক্সিস। পজিটিভ এক্স অ্যাক্সিসের উপর যদি থাকে আর্গুমেন্ট কত, আর নেগেটিভ এক্স অ্যাক্সিসের উপর থাকলে, ঠিক আছে, তাহলে এটা কোথায় আছে, পজিটিভের উপর, অ্যান্সার কত হওয়া উচিত, 0। বোঝা গেছে, বুঝলি গোলক, তাহলে 7 উত্তর হচ্ছে 0, দাগিয়ে নিস যেটা সঠিক অ্যান্সার। দেখ আমাদের প্রথম 7টা কোশ্চেন সলভ হলো, এগুলোর উপর কোনো ডাউট আছে, গুড। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, দেখ তো এরকম কখনো কোনো কিছু পড়িয়েছি কিনা, বুঝলো, এটা কি, এটা ডি ময়ভারের উপপাদ্য বা ডি ময়ভার্স থিওরেম, ঠিক আছে, এটার নাম হচ্ছে ডি ময়ভার্স থিওরেম। এখানে ডি ময়ভার্স থিওরেমের মধ্যে এই এন কে কি কনসিডার করা হয়, যেটা আমি লিখেছি সেখানে এন কে কি কনসিডার করা, ডি ময়ভার্স থিওরেমের মধ্যে থিটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, এন কে কি হিসেবে ধরা হয়, যে আমি যেটা লিখেছি সেখানে এন কে কি হিসেবে ধরা হয়, ইন্টিজার হিসেবে ধরা হয়, পজিটিভ নেগেটিভ সবকিছুই চলবে, ঠিক আছে, জিরো চলবে, ইন্টিজার হবে এর মধ্যে কথা। ওখানে ডি ময়ভার্স থিওরেমের মধ্যে গোটা ব্যাপারটাকে দুভাগে ভাগ করছিল, ইন্টিজারদের জন্য আর নন ইন্টিজারদের জন্য। এমন সব নাম্বার যারা ইন্টিজার, ইন্টিজার মানে বুঝিস তো, কারা ইন্টিজার হয়, পূর্ণ সংখ্যা, 0 প্লাস অর মাইনাস 1 প্লাস অর মাইনাস 2 প্লাস অর মাইনাস 3, এদেরকে বলা হয় পূর্ণ সংখ্যা, এদেরকে বলা হয় ইন্টিজার। যদি এই টাইপের সংখ্যা হয় তাহলে পরে এই সূত্রটা অ্যাপ্লিকেবল হয়, আর যদি এরকম না হয়, যদি বলা হয় যে না এন মূলদ সংখ্যা কিন্তু ইন্টিজার না, মূলদ মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে কিন্তু ওটা ইন্টিজার না, তখন কি হয়, তখন এটার নিয়মটা একটু পাল্টে যায়, তখন এটা ইকুয়াল টু এটা হয় না, তখন এর অনেকগুলো ভ্যালু পাওয়া যায়, তার মধ্যে থেকে একটা ভ্যালু এটা হয়, ঠিক আছে। ইন্টিজার হলে যেমন শুধুমাত্র এর ভ্যালু এটাই হতে পারে, কিন্তু যদি এটা ইন্টিজার না হয়, মানে এনটা যদি ইন্টিজার না হয়, কি হয়, মূলদ সংখ্যা পি বাই কিউ আকার হয়, তাহলে পরে কি হবে, এর অনেকগুলো ভ্যালু পাওয়া যাবে, তাদের মধ্যে থেকে একটা ভ্যালু এটা হবে, ঠিক আছে, আর ওটা দিয়েও অঙ্ক আসে, ঠিক আছে। আপাতত আমাদের যে অঙ্কটা বলেছে সেই অঙ্কে দেখ পাওয়ার গুলো সব ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা। কি কি পাওয়ার আছে, একটা হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার কত বলেছে, 4 বলেছে, আর নিচেটা দেখ cos থিটা প্লাস আই সাইন থিটা নেই, তাই না, কিন্তু আমাদের cos থিটা প্লাস আই সাইন থিটাই লাগবে, কি করবো, হয় আই প্লাস আই সাইন থিটা বা মাইনাস আই সাইন থিটা, দুটোর মধ্যে কোনো একটা, হ্যাঁ আই কমন নিতে হবে, মানে বাইরে গেল আই টু দি পাওয়ার 5, বলতে পারবি ভেতরে কত থাকবে,
দীপ বলতে পারবি ভেতরে কত থাকবে? cos থিটা মাইনাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার 5 হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখতে হবে এটা কেন হলো, জাস্ট বিকজ আই স্কোয়ারের ভ্যালু হয় -1, এই কারণে এই জিনিসটা হলো। আর অথবা তুই এটাও বলতে পারিস যে 1/i ইকুয়াল টু আই মাইনাস আই, এটাও বলতে পারিস, দুইটা যে কোনো একটা কারণ যদি শো করতে পারিস। ঠিক আছে, তো ভেতর থেকে যখন তুই আই কমন নিচ্ছিস সেই সময় 1/i বলে একটা পার্ট আসবে, সেই 1/i এর জায়গায় আমরা -i লিখে দিচ্ছি, যার জন্য এরকম হয়ে যাচ্ছে সূত্রটা, বা যার জন্য ফর্মটা এরকম হয়ে যাচ্ছে। i টু দি পাওয়ার 5 মানে কত হয় কৃষ্ণ? i টু দি পাওয়ার 5 মানে i হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/i, আর 1/i মানে -i। আচ্ছা, 1/cos থিটা মাইনাস i sin থিটা, এটা কি হয় প্রিয়াংশু? 1/cos থিটা মাইনাস i sin থিটা, এই যেটা 1/cos থিটা মাইনাস i sin থিটা, এটা ইকুয়াল টু কি হয়? cos থিটা প্লাস i sin থিটা। ঠিক আছে, এটা হয় cos থিটা প্লাস i sin থিটা। তুই কোন ওই যে অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ কর, cos থিটা প্লাস i sin থিটা 1 হয়ে যাবে, cos থিটা প্লাস i sin থিটা। ঠিক আছে, সবসময় মনে রাখবি এটা ইনটু এটা ইকুয়াল টু 1, তাহলে 1/, এটা করলে পরে cos থিটা প্লাস i sin থিটা আসবে, আর 1/cos থিটা প্লাস i sin থিটা করলে cos থিটা মাইনাস i sin থিটা আসবে। ঠিক আছে, এই নিয়মগুলো মনে রাখিস, তাহলে পরে কি সময় বাঁচে, নাহলে পরে আমাকে ওই আবার করতে হবে, অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাতে একটু টাইমটা যাবে। তো এখানে হয়ে যাচ্ছে, দেখ তাহলে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার 4 অলরেডি ছিল, 1/cos থিটা মাইনাস i sin থিটা মানে আবার cos থিটা প্লাস i sin থিটা, মানে উপরে টু দি পাওয়ার 5 দিয়ে গুণ হবে, মানে ওভারঅল হয়ে যাবে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার 9। বোঝা যাচ্ছে? পাওয়ার পাওয়ার যোগ হয়ে যাবে, বুঝতে পারলাম? কারণ এটা কিন্তু আবার উপরে গিয়ে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাস টু দি পাওয়ার 5, অনেকে বুঝলি? বুঝলি না? এই যে 1/cos থিটা প্লাস মাইনাস i sin থিটা, যখন আমি এর পাওয়ারে 5 লাগাবো, তাহলে এর পাওয়ার হলো 5 করতে হবে, আর এটা তো লবে আছে, তো এর পাওয়ারে 5, আর লব এরকমই দেখতে, পাওয়ারে 4, তো পাওয়ার পাওয়ার যোগ হয়ে যাবে, এই জন্য যোগ হয়ে মানে 4 আর 5 যোগ হয়ে 9 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন এর উপর আমরা খাটিয়ে দিব কাকে? এর উপর খাটাবো হচ্ছে ডি ময়ভারকে, ডি ময়ভারকে খাবো, তার উপর দিয়ে খাটাবো প্লাস i sin 9 থিটা। ঠিক আছে, এটা ইকুয়ালস টু, এটা ইকুয়াল টু, দেখ যখন এর সাথে মাইনাস i মাল্টিপ্লাই হবে কি হবে? sin 9 থিটা মাইনাস i cos 9 থিটা। মিললো? কোয়েশ্চেন নাম্বার 8 কমপ্লিট হলো। কোয়েশ্চেন নাম্বার 9টা তোরা পারলি না কেন? কে পারিস না কোয়েশ্চেন নাম্বার 9? আচ্ছা, এটা না পারার কারণ কিছু নাই, এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও এটা। ঠিক আছে, তো তোদেরকে তো প্লেলিস্টে লিংক দেওয়াই আছে, তোরা একটু দেখে নিতিস। ঠিক আছে, এটা ফার্স্ট অঙ্ক আমার এটা। ঠিক আছে, যে cos x equals to tan y, cot y equal to tan z, cot z equals to tan x। ঠিক আছে, এটা পরীক্ষা আসছো ইভেন। ঠিক আছে, এই কি একটা পরীক্ষা EMCT বলে একটা পরীক্ষা হয়, ওই পরীক্ষাটা তো আসছিল। তো এখন যদি এটা হয়, আমাদের জিজ্ঞেস করছে sin x এর মান কত, তা আমরা কি করব? কোয়েশ্চেন নাম্বার 9, cos x equals to কত বলা আছে? tan y। তারপরে কত বলা আছে? cot y equal to বলা আছে tan z। আর কি বলা আছে? বলা আছে হচ্ছে cot z equal to tan x। cot y যদি tan z হয়, তার মানে tan y এটা ইকুয়ালস টু cot z। তার মানে cos x, দেখ এটা, দেখ এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, 1 আর 2 তুলনা কর, দুজনের মধ্যে দেখ tan y আছে, তার মানে cos x ইকুয়ালস টু কি হবে? cot z হবে। আমাকে কার মান বের করতে বলছে? z এর না x এর? sin x এর। দেখ আমাকে z কে দাঁড়াতে হবে। দেখ আবার এটাকে আমি 3 নাম দিলাম, এটাকে 4, 3 আর 4 কে কম্পেয়ার কর, দেখ cot z দুজনের মধ্যেই আছে, তার মানে cos x ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? tan x। তাহলে cos x ইকুয়ালস টু tan x মানে কি? sin x বাই cos x, কোনাকুনি গুণ cos স্কয়ার x, এটা ইকুয়াল টু sin x। cos স্কয়ার x মানে কি হয়? 1 মাইনাস sin স্কয়ার x। এখান থেকে তুই sin x দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ পাবি, তার মানে sin স্কয়ার x প্লাস sin x মাইনাস 1, এটা ইকুয়াল টু 0। sin x এর ভ্যালু তুই এখান থেকে সিধা রাজ্যের সূত্রের সাহায্যে পাচ্ছিস কি? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac প্লাস 4 ডিভাইডেড বাই 2a। তার মানে এখান থেকে আমি দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে -1 প্লাস √5 ডিভাইডেড বাই 2, একটা -1 মাইনাস √5 ডিভাইডেড বাই 2। ঠিক আছে,
এই দুটার মধ্যে কোন অপশনটা আছে দেখ, এই দুটার মধ্যে ডি নাম্বার অপশনে, না দুটো নেই, ডি নাম্বার অপশনটা আছে। ডি নাম্বার অপশনে এটা ম্যাচ করছে, এই যে এটা 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 অপশনের মধ্যে নেই, কিন্তু এটা আছে -1 প্লাস √5 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, -1 প্লাস √5 ডিভাইডেড বাই 2, বোঝা গেছে? এই হলো প্রথম 9টা কোশ্চেনের অ্যান্সার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11, ও কোশ্চেন নাম্বার 11 তো করাবো না, 11, 12 বাদ থাকছে, সোজা চলে যাচ্ছি 13তে। কোশ্চেন নাম্বার 13, তোমরা আজকে শিলিগুড়ি যাচ্ছিল? Question number 13. One vertex of the triangle of maximum area that can be inscribed in the curve, বলতে পারি কার্ভটা কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ, তাই না? আমরা জানি বৃত্তের সমীকরণ কি হয়, mod of z minus a equals to r। কমপ্লেক্স নাম্বারে বৃত্তের সমীকরণ হয় mod of z minus a equal to r, যেখানে a হচ্ছে বৃত্তটার সেন্টার হয়, সেন্টারটা কমপ্লেক্স নাম্বারে ফিগারে দেওয়া থাকে, আর ডান পাশে যে সংখ্যাটা দেখা যাচ্ছে আর, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হয়। তাহলে এখানে একটা বৃত্ত আছে, যে বৃত্তের কেন্দ্র এবং রেডিয়াস দুটাই কোশ্চেনে বলা আছে। কত কত কেন্দ্র দেওয়া আছে, কত 2i, কেন্দ্র হচ্ছে 2i, আর রেডিয়াস বলা আছে 2, রেডিয়াসটা হচ্ছে 2 একক। রেডিয়াসটা আপাতত ড্র করছি না। আমাদের কি বলেছে, এই বৃত্তটার মধ্যে সব থেকে বড় যে ত্রিভুজ অঙ্কন করা যায়, জানিস কোন বৃত্তের মধ্যে, এটা 12 স্টুডেন্টদের পড়া উচিত, ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টারের মধ্যে ছিল, চরম চ্যাপ্টারের মধ্যে ছিল, যে একটা বৃত্তের মধ্যে সব থেকে বড় যে ত্রিভুজ অঙ্কন করা যায়, 11 এর কমন সেন্স থেকে পারতে পারিস, যে একটা বৃত্তের মধ্যে সব থেকে বড় যে ত্রিভুজ অঙ্কন করা যায় সেটা কিরকম ত্রিভুজ? হ্যাঁ ঠিক আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ, সেম সেম। ঠিক আছে, তো উত্তরটা হচ্ছে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। কথাটা মানে দাঁড়ালো এটা, যে এরকম হয়ে যাবে ছবিটা। আমাদের কাছে কি চাওয়া হয়েছে, আমাদের বলা আছে এই ট্রায়াঙ্গেলটার একটা ভার্টেক্সের কোঅর্ডিনেটস হচ্ছে, বা একটা ভার্টেক্স হচ্ছে 2 + 2i, বাকি দুটো ভার্টেক্স কি কি হবে, বাকি দুটো ভার্টেক্স কি কি পাওয়া যাবে। তো আমরা কি করব, আমরা ইকুইল্যাটারাল, যেহেতু কোশ্চেনটা দিয়েছে, কেন দিয়েছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল জন্য এই কোশ্চেনটা সম্ভব, তা না হলে পরে এটা পাওয়া যেত না। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যদি দেয় আমাদের সব থেকে বেশি বেনিফিট, কেন, কারণ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের উপর অনেক জিনিস আমরা জানি। কি কি জানি, সব থেকে বড় কথা, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের 3টা বাহু 3টা কোণ সমান। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যদি একটা বাহুর দৈর্ঘ্য a একক হয়, তাহলে ওর লম্বের দৈর্ঘ্য হয় a, মনে আছে লম্বের দৈর্ঘ্য কি হয়, একটা বাহুর দৈর্ঘ্য যদি a একক হয়, লম্বের দৈর্ঘ্য কি হয়, লম্বের দৈর্ঘ্য হয় a√3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এইটা হচ্ছে তোর একটা সাইডের লেন্থ, এটা হচ্ছে পারপেন্ডিকুলার লেন্থ, হ্যাঁ পারপেন্ডিকুলার ফ্রম এনি ভার্টেক্স, যে কোনো একটা ভার্টেক্স বা একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব যে অঙ্কন করা হবে, সেই লম্বের দৈর্ঘ্য হচ্ছে 3টা লম্ব অঙ্কন করা সম্ভব, এরকম 3টা ভার্টেক্স, যেহেতু 3টা যেহেতু শীর্ষবিন্দু আছে, এরকম 3টা লম্ব আঁকা যাবে, আর 3টা লম্বের দৈর্ঘ্য সেম, কত a√3/2। আমরা ক্ষেত্রফল জানি, এরিয়ার সূত্র জানি a√3/4, আমরা তার পেরিমিটার মানে পরিধিও জানি, কত হয় 3a। তাহলে হ্যাঁ বল বল বল, এটা a স্কয়ার হয়, a²√3/4। ঠিক আছে, √3/4 ইন্টু বাহু স্কয়ার, মনে পড়ে, তাহলে a²√3/4। ঠিক, তাহলে এই জিনিসগুলো জানি। তাছাড়া আরো ব্যাপার আছে কি, যদি সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজে দেখ, ত্রিভুজের ভরকেন্দ্রের নাম শুনছিস, ত্রিভুজের লম্ববিন্দুর নাম শুনছিস, অন্তঃকেন্দ্র পরিকেন্দ্র সব সেম হয়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সব সেম। ঠিক আছে, অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রে এগুলো আলাদা আলাদা জায়গায় আসতে পারে, কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এগুলো সব বিন্দু একই জায়গায় দাঁড়ায়। তাহলে পরে আবার এটাও ঠিক, লম্বগুলো বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত করে, মানে মধ্যমা আর বিপরীত বিন্দুর থেকে লম্ব সেম। কথা বুঝতে পারছিস? মধ্যমা মানে কি ছিল, এমন একটা মধ্যমা বা মিডিয়ান, মিডিয়ানের মানে কি ছিল, মিডিয়ান মানে হচ্ছে কোনো একটা শীর্ষবিন্দুর থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ, সেটাকে বলা হয় মিডিয়ান বা মধ্যমা, ত্রিভুজের মধ্যমা বলে এটাকে। এখন মধ্যমা, কোন একটা বিন্দুর থেকে বিপরীত বাহুর উপর লম্ব, সব সেম হয়ে যায়। এত ফেসিলিটি আমরা সমবাহু ত্রিভুজের মধ্যে পাই। কথাটা ক্লিয়ার? এক দুইটা জিনিস না। তো আমরা এখান থেকে যদি লম্ব ড্র করি, এটা যদি বৃত্তটার কেন্দ্র হয়, তার মানে আমি বলতে পারি
এই এটা হচ্ছে বৃত্তটার পরিকেন্দ্র, বৃত্ত বলছি ত্রিভুজটার পরিকেন্দ্র। পরিকেন্দ্র মনে আছে? সার্কাম সেন্টার বা পরিকেন্দ্র মানে ক্লাস 10 ছিল পরিবৃত্তের কেন্দ্রটা, ঠিক আছে? ত্রিভুজের যে পরিবৃত্ত, ত্রিভুজের দু ধরনের পরিবৃত্ত ছিল ক্লাস 10-এ, দু ধরনের পরিবৃত্ত বলছি, ত্রিভুজের রেসপেক্টে দুটো বৃত্ত অঙ্কন করার ছিল সম্পাদ্য, কি অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত। তো পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র, অন্তর্বৃত্তের কেন্দ্রকে বলা হয় অন্তঃকেন্দ্র। অন্তর্বৃত্ত মানে ভেতরে ড্র করা হবে, পরিবৃত্ত মানে ওর বাইরে দিয়ে যাবে, তিনটে শীর্ষবিন্দু কভার হয়ে থাকবে, ঠিক আছে? আর অন্তঃকেন্দ্র কি হবে? যে তিনটা বাহুকে টাচ করে থাকবে, ঠিক আছে, ভেতরের দিক থেকে। তো অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু সব সেম, ঠিক আছে? তার মানে এই বিন্দুটাই পরিকেন্দ্র, এই বিন্দুটাই অন্তঃকেন্দ্র, এই বিন্দুটাই ভরকেন্দ্র। কথাটা ক্লিয়ার? এখন এটা যেটা আমরা ড্র করলাম, সাপোজ ত্রিভুজটার নাম এবিসি। যেহেতু 2 মার্কসের কোশ্চেন ক্যাটাগরি C3-তে আসবে, এত সহজ কোশ্চেন তো হবে না, একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন তো হবে, ঠিক আছে? অনেক সময় এরকম হতে পারে যে তোকে ক্যালকুলেশনই করতে হচ্ছে না, কিন্তু তোকে অনেক ভাবতে হচ্ছে ব্যাপারটাকে নিয়ে, অনেক কিছু পর্যবেক্ষণ করতে হচ্ছে, ঠিক আছে? এরকম টাইপের কোশ্চেন দেবে ক্যাটাগরি 3-তে, যার জন্যই থাকে 10টা মাত্র কোশ্চেন, ঠিক আছে? অত বেশি কোশ্চেন দিলে আবার টাইম চলে যাবে প্রচুর। হলো? তো এই যে ত্রিভুজটা আমরা ড্র করেছি, এর যে পরিবৃত্ত ড্র করেছি, এতদূর তো ক্লিয়ার হয়েছে? এটা যে অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র সব, এটা বুঝতে পারছিস তো? আর এই যে আমি যেটা ড্র করলাম, সাপোজ এটার নাম হচ্ছে ডি বিন্দু, ফুট পয়েন্টের নাম হচ্ছে ডি। তো এই ফুট পয়েন্ট যেটা, এইটাই হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, এটা বোঝা গেছে তো? তাহলে এডি কে আমি লম্ব না বলে মধ্যমাও তো বলতে পারি, আর এই বিন্দুটাকে আমি ভরকেন্দ্র না বলে, সরি পরিকেন্দ্র না বলে ভরকেন্দ্র তো বলতে পারি। আর ভরকেন্দ্র মধ্যমাকে কি করে? 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাই না? তাহলে এই যে উপরের দিকে 2 ভাগ, নিচের দিকে 1 ভাগ, তাই তো? আমি একটা কাজ করি, এটাকে 2+2 বলবো, 2+2, ঠিক আছে? আচ্ছা, এখন সাপোজ আমি ফার্স্টে বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে ইন্টারেস্টেড, তাহলে আমি ধরছি বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা, আলফা কমা বিটা ধরছি। তো আলফা কমা বিটা হলে পরে ডি এর স্থানাঙ্ক হয়ে যাবে আলফা প্লাস 2/2 কমা বিটা, এটা আলফা কমা বিটা, তো তাহলে বিটা প্লাস 2/2। আগে বলে দিই, এখন স্থানাঙ্ক জ্যামিতিতে কনভার্ট করে দিচ্ছি জিনিসটাকে। এটা 2,2 বিন্দু, এটা বলেছে 2i মানে হচ্ছে 0,2 বিন্দু, ঠিক আছে? আমরা স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে গোটা জিনিসটাকে ইভালুয়েট করব, ঠিক আছে? তাহলে আমরা শেষে এটা আবার ইয়েতে কনভার্ট করে দেবো। তাহলে এর ডি এর স্থানাঙ্ক হয়ে গেল আলফা প্লাস 2/2, বিটা প্লাস 2/2, বুঝতে পারছি? কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 0,2, এটা স্থানাঙ্ক আমি জানি না যে এর স্থানাঙ্ক কত হবে, ঠিক আছে? এখন আমি এইটুকুন জানি যে এডি কে, এই বিন্দুটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এখন এডির স্থানাঙ্ক যাই হবে, এটা কি হয়ে যাবে? 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়ে যাবে, বুঝতে পারছি কথাটা? আচ্ছা, কি করা যায়? এটাকে কি আমি আলফা 1 বিটা 1 ধরে নিই, এটাকে আমি আলফা 2 কমা বিটা 2 ধরে নিই, এটা আলফা 1 প্লাস বিটা 1/2 হয়ে গেল। আমি মধ্যমাটার, আমি এটার দৈর্ঘ্য জানি, আমি কি কি জিনিস জানি এটা আগে চিন্তা করি। আমি এটার দৈর্ঘ্যটা জানি, আর কি জানি? আমি জানি যে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এটাও জানি, এটা কাজে লাগবে কিনা যে বলতে পারছি না এখন। ডি সিডির সিবির দৈর্ঘ্যটা আমি বলতে পারবো। আচ্ছা, একটা জিনিসকে এখনো কাজে লাগাইনি, সেটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ, ওটাকে এখনো ধরেই নেই। এগুলো হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ হয়ে যাবে। এটা বৃত্তটার ব্যাসার্ধ, তার মানে এটা 2 একক, এটা ভ্যালু হয়ে যাচ্ছে 2, ঠিক আছে? এটা বৃত্তটার ব্যাসার্ধ, তার মানে এর ভ্যালু হচ্ছে 2, 0,2 বিন্দু অব্দি। গোটাটার দৈর্ঘ্য কত হওয়া উচিত ছিল? পুরোটার দৈর্ঘ্য হওয়া উচিত, ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য বলা আছে? ত্রিভুজটা বাহুর দৈর্ঘ্য বলা নেই, তাহলে 0,2। আচ্ছা, ব্যাসার্ধটা আমি জানি, বাহুর দৈর্ঘ্য যদি সাপোজ এ একক হয়, কথা বাহুর দৈর্ঘ্য এ একক, লম্বের দৈর্ঘ্য তাহলে হবে হচ্ছে a√3/2, যেটা আমি লিখেছি। এর 3 ভাগের 2 ভাগ মানে 2/3 দিয়ে যদি এটাকে গুণ করি a√3/2 দিয়ে, তাহলে এটা হয়ে যাচ্ছে a√3/3। এটা আমাদের কাছে বলা আছে কত? 2 একক। তার মানে a হয়ে যাচ্ছে 6/√3। 6/√3 মানে হচ্ছে 2√3। তাহলে এই যে সমত্রিভুজটা, তার বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 2√3, বুঝলি না? আবার বোঝাচ্ছি, সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য আমি a একক ধরে নিলাম, তাহলে লম্বের দৈর্ঘ্য হয়ে যাবে a√3/2,
লম্ব আর মধ্যমা সেম, তাহলে মানে মধ্যমার দৈর্ঘ্য a√3/2। এখন মধ্যমার এইটা হচ্ছে 2 ভাগ আর এটা হচ্ছে 1 ভাগ, আর এই 2 ভাগ মানে হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ, সেটা কোশ্চেন দেওয়া আছে 2। মধ্যমার দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে এর 2 ভাগ মানে হচ্ছে 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ করতে হবে, 2/3 দিয়ে জাস্ট গুণ করলেই পাওয়া যাবে। 2/3 দিয়ে এটাকে গুণ করলাম, a√3/2 হলো। সেটা আমরা জানি কত, সেটা আমরা জানি 2 একক, তার মানে এটা ইকুয়াল টু 2। তাহলে এর মান হয়ে যাচ্ছে 2√3। তুই জাস্ট কর্ণী নিরসন করবি, কর্ণী নিরসন করলে এর ভ্যালু পেয়ে যাচ্ছিস 2√3। তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে 2√3, 2√3 একক। আচ্ছা, আমাদের কাছে যেটা মিসিং সেটা হচ্ছে, তাহলে দেখ এখন কি কি জিনিস জানি। এই বিসির দৈর্ঘ্য আমরা জানি 2√3, আমরা এর দৈর্ঘ্য জানি 2, এর দৈর্ঘ্য জানি 2, আমরা আলফা বিটা বিন্দুটা জানি না। এখন 0,2 এই বিন্দুর থেকে এটা বলতে পারিস লম্ব, বলতে পারিস আবার মধ্যবিন্দু সংযোগ সরলরেখাও বলতে পারিস, যেটা ইচ্ছা বলতে পারিস, অসুবিধা নেই। আচ্ছা, আমাদেরকে কি করতে হবে, আলফা আর বিটার মান বের করতে হবে। এখন আলফা আর বিটার মানটা আমরা পাবো কি করে, কোশ্চেন হচ্ছে এটা। আলফা বিটার মানটা বা আলফা 1 বিটা 1 এর ভ্যালুটা আমরা কি করে পাই? মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, দেওয়া নেই, বল। হ্যাঁ, আমি আমি ওটা চিন্তা করছি। মিড পয়েন্টটা আমি পাবো কি করে? মিড পয়েন্টটা আমি জানি, আমি বিসির দৈর্ঘ্য জানি যে 2√3, আমি এই মিড পয়েন্টটা কি করে পাই? এই মিড পয়েন্টটা ছাড়া তো আলফা বিটার কোঅর্ডিনেটটা পাওয়াটা টাফ হয়ে যাবে। দূরত্বের সূত্র দিয়ে আমি আলফা বিটা দিয়ে সমীকরণ তৈরি করতে পারবো। দূরত্বের সূত্র থেকে আমি আলফা বিটা দিয়ে সমীকরণ তৈরি করতে করবো। সমীকরণটা তৈরি করি, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি কি দিয়ে করলাম, তারপরে তো আমরা দেখ, আমরা সিবির দৈর্ঘ্য জানি, সিবির দৈর্ঘ্য কত? 2√3, তাই না? তো সিবি মানে হচ্ছে এই বি আর সি বিন্দুর দূরত্ব, তার মানে √2 বিটা, এটাকে বিটাই বললাম, বিটা -2 তার স্কোয়ার প্লাস আলফা -2 তার স্কোয়ার, যেটা ইচ্ছা লাগ, আলফা -2 তার সামনে লিখতে পারতিস। তাহলে এখানে হয়ে যাচ্ছে বিটা -2 তার স্কোয়ার প্লাস আলফা -2 তার স্কোয়ার, এটা ইকুয়ালস টু 2√3 স্কোয়ার মানে 12 হলো। এটা একটা সমীকরণ তৈরি করলাম। আরেকটা সমীকরণ তৈরি করতে পারি এদের দুজনের দূরত্ব থেকে। তাহলে 0,2 আর আলফা বিটা এর দূরত্ব হচ্ছে বিটা -2 হোল স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, এটা ইকুয়ালস টু 2, দূরত্ব মানে 4 হয়ে যাবে, এটা 4। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমি যদি এটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে শুধু আলফা দিয়ে একটা সমীকরণ পাচ্ছি, এটা থেকে এটা বিয়োগ করলে শুধু আলফা দিয়ে সমীকরণ পাচ্ছি। কি সমীকরণ? আলফা -2 হোল স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু 12 - 4, 12 - 4 মানে হয়ে যাচ্ছে 8। কিন্তু কিছু একটা ভুল হচ্ছে, দাঁড়া 1 মিনিট দাঁড়া। 0 মাইনাস আলফা, আলফা স্কোয়ার বিটা -2 হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আর এটা আমরা লিখলাম কত? 4 লিখলাম না? চার 4 3 4 12 বিটা -2 হোল স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, ফেরত দিন। আচ্ছা, যা যা সবাই। আমাদের কি 2√3টা ভুল বেরোলো নাকি? সিবি তো বেশি আসার কথা। ঠিকই আছে, হ্যাঁ। আচ্ছা,
এই দুটোর দূরত্ব বেশি হবে নাকি এদের দূরত্ব বেশি হবে? ছবির থেকে তো বোঝা যাচ্ছে যে বিসির দূরত্বটা এই এটার নাম সাপোজ ও, ওবির দূরত্বের থেকে বেশি, তাই না? ছবির থেকে তো এটা স্পষ্ট হচ্ছে। আর বিসির দূরত্ব আমাদের বলা আছে 2√3, আর ওবির দূরত্ব বলা আছে 2। ওবির দূরত্ব আমরা কোশ্চেনে 2 ধরেছি, 2 দেওয়া আছে। তাহলে আমার একটা প্রশ্ন উত্তর দে, যখন আমরা হ্যাঁ, তাহলে এর দূরত্বটা 2, এটা কি করে হয়? x square plus y minus 2 whole square 0,2। y minus 2 x square plus y minus 2 whole square equals to 2 মানে 4। এটা হচ্ছে আলফা কমা বিটা, 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 আর সি হচ্ছে 2,2। আচ্ছা আমাকে বলতো বিটা মাইনাস আলফা মাইনাস 2 বড় না আলফা বড়? না, আলফা আলফা মাইনাস 2 বড় হতে পারে কখন বলতো? যদি আলফা নেগেটিভ হয়। আলফা আমি কেন ফালতু আটকে গেছি? ঠিকই তো করছি সব। তাহলে এটা -4 আলফা প্লাস 4 এটা ইকুয়ালস টু আর, সবই তো ঠিক করছি, আটকে কেন আছি? আলফা ইকুয়ালস টু লেখা ঠিক আছে। আমি এতক্ষণ ধরে মাথার মধ্যে কেমন ঘুরে আলফা পজিটিভ আসবে, আলফা পজিটিভ, কিন্তু আলফা তো নেগেটিভ হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 মানে হচ্ছে -1, আলফা ভ্যালু -1 আসলো। আর বিটা বিটা তাহলে কত আসবে? বিটা বের হবে হচ্ছে কোন সমীকরণের থেকে? এই যে কোনো একটা সমীকরণ থেকে বিটা বের করলে গেলো। আলফা যদি -1 মানে 1 হয়, বিটা -2 এটা হয়ে যাবে প্লাস মাইনাস √3, প্লাস মাইনাস √3 হবে। বিটা ইকুয়াল টু হয়ে যাবে 2 প্লাস মাইনাস √3, বিটা হয়ে যাবে 2 প্লাস মাইনাস √3। তার মানে একটা বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে -1, 2 প্লাস √3, আর একটা বিন্দুর স্থানাঙ্ক হবে -1, 2 মাইনাস √3। এই হয়ে গেল বাকি দুটো শীর্ষবিন্দু স্থানাঙ্ক। আর তোমরা জিজ্ঞেস করতে স্যার আপনি এটা দিয়ে করলেন কি করে, আপনি ক্লেম করলেন যে এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক এদের মধ্যে থেকে একটা হবে? তার কারণ সমবাহু ত্রিভুজ। আমরা যা করেছি এটা আলফা বিটার পজিশন ইরেসপেক্টিভ। তো আলফা বিটা আমরা লিখেছি এখানে, এখন আলফা বিটার মান তো আমি লিখিনি কিছু, তাহলে আলফা বিটা এখানে ধরলেও যা আসবে এখানে ধরলেও একই জিনিস আমরা পাবো। কথাটা ক্লিয়ার? গোটা ব্যাপারটা সিমেট্রিক হয়ে আসে। এই দূরত্ব গুলো সেম, মধ্যবিন্দুর স্থানাঙ্ক গুলি পাল্টাবে, কিন্তু মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কোথাও ইউজ করিনি, আমরা সব দূরত্ব দিয়ে করেছি। তার মানে এখান থেকে এই ইকুয়েশন গুলো সলভ করে দূরত্বের ফর্মুলা থেকে এর যে কোঅর্ডিনেট দুটো পেলাম তারা এরও হতে পারে, এরও কোঅর্ডিনেট হতে পারে। তাহলে পরে বাকি দুটো শীর্ষবিন্দু আমরা কি কি ক্লেম করবো? এটা হচ্ছে -1 প্লাস i ইন্টু 2 প্লাস √3, আর এটা -1 মাইনাস i ইন্টু 2 মাইনাস √3। -1 প্লাস i ইন্টু 2 মাইনাস √3, তার মানে a আর c নাম্বার। হ্যাঁ, হয়ে গেল। আজকে এখানেই থাকবে, ঠিক আছে।